This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো বিগ ব্রেকিং যাকে বলে এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো উইথ লেটেস্ট আপডেট। প্রথমেই যে খবরে আমাদের চোখ রাখতেই হবে, আজ পর সেই খবর সবার আগে আমরা ব্রেক করি। বিএলওদের কাজে যেন কোনো বাধা না আসে, বিএলওদের যেন ভয় বা হুমকি দেখানো না করা হয়, যেন প্রভাবিত না করা হয়। তৃণমূলের প্রতিনিধি দলকে কড়া বার্তা নির্বাচন কমিশনের। খবর সূত্রের 9 ডিসেম্বর পর্যন্ত যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন বুথ লেভেল অফিসাররা, মানে বিএলওরা। তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দল, তাদেরকে এই বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, অনুপ্রবেশকারীরা কোনোভাবেই ভোট দিতে পারবেন না, কড়া বার্তা কমিশনের। একই সঙ্গে নির্বাচনী পদ্ধতি নিয়ে ভুল প্রচারে বিরত থাকতে পরামর্শ বা পক্ষান্তরে নির্দেশ বলা যেতে পারে দেওয়া হয়েছে তৃণমূলের এই প্রতিনিধি দলের সদস্যদের নির্বাচন কমিশনের তরফ থেকে। আচ্ছা, তৃণমূলের কি প্রতিক্রিয়া এই বিষয়ে আমি একবার পিসিআরকে বলবো শোনাতে। না, এটা কি ইসিআই শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছে? আমার জানার ইচ্ছে এই কারণেই রইল, কারণ গুজরাটের বিএলওরাও আত্মহত্যা করছেন ডাবল ইঞ্জিনের। সেখানে কোন চাপ, কারা চাপ দিচ্ছে? পশ্চিমবঙ্গে দেখেছি, হ্যাঁ চাপ হয়েছে। যখন এ রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী বিএলওদের টার্গেট করে বলেছেন, বিহারে দেখেছেন তো 57 জনদের জেলে পুরেছি, 57টা বিএলওকে, আপনাকেও কিন্তু জেলে পুরবো যদি কথা শুনে কাজ না করেন। চাপটা যদি কেউ দিয়ে থাকে তার নাম শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন। ওর বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন এফআইআর করেনি, আগে কমিশনকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হচ্ছে প্রথম ব্রেকিং, কিন্তু দ্বিতীয় ব্রেকিং আরো গুরুত্বপূর্ণ। ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারকে কমিশনের তরফ থেকে চিঠি গিয়েছে বিএলওদের ওপর যেন কোনো রাজনৈতিক দল চাপ তৈরি করতে না পারে, বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলে পুলিশকে চিঠি জাতীয় নির্বাচন কমিশন, এবং সেখানে স্পষ্ট করে বলা আছে কোনো রাজনৈতিক দল বুথ লেভেল অফিসারদের ওপর যেন কোনো রকম চাপ সৃষ্টি করতে না পারে। আমার সহকর্মী শ্রাবন্তী শাহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রাবন্তী, তৃণমূলের যে প্রতিনিধি দল তারা বলে আসছিলেন যে তারা 5টি প্রশ্ন করেছেন, কোনো উত্তর পাননি তারা, কিন্তু পরপর ব্যাক টু ব্যাক 4টি খবর আমরা যেটা ব্রেক করেছিলাম আজ সন্ধ্যাতেই, সেই 4টি খবরে শুধু উত্তর নয়, কড়া প্রত্যুত্তর পেয়েছেন বলেও বোধহয় কম বলা হয়। একটু ডিটেইলে বলো, এবং এই সময় দাঁড়িয়ে এসআইআর এর প্রায় শেষ মুহূর্তে এই কড়া বার্তা অনেকগুলো বিষয়কে সামনে আনছে, তাই না? নিঃসন্দেহে, এবং বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগা হয়েছিল, আজকের বোধহয় সবকটা মিলিয়েই একটা উত্তর দিল নির্বাচন কমিশন। পরিষ্কারভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে কনস্টিটিউশনের 326 নাম্বার ধারা, সেই 326 নাম্বার ধারায় যেখানে কোনোভাবেই যারা ফরেনার্স, বিদেশি রয়েছেন, তারা ভোট দিতে পারবেন না, এটা স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে বিএলওদের যেভাবে ভয় দেখানোর খবর বিভিন্ন জায়গায় উঠে আসছে, সেখান থেকে তাদের বক্তব্য বিএলওদের যেন ভয় বা হুমকি না দেওয়া হয়, এমনকি প্রভাবিত কোনোভাবেই তাদের ইনফ্লুয়েন্স যাতে না করা হয়। সম্ভবত ইলেকশন কমিশন অফিসের সামনেই যেরকম ভাবে ধর্ণা চলছে, সেই ধর্ণাতে তৃণমূলপন্থী বিএলওদের ছবি বারবার উঠে এসেছে, এবং সেই ধর্ণার পরে সিইওদের নিরাপত্তা কতখানি সেটাও জানতে চেয়ে ইসিআই চিঠি দিয়েছিল। তারপর একেবারে সামনে যখন তৃণমূল কংগ্রেসকে পেয়েছে, সেই অর্থে কিন্তু এই ইনফ্লুয়েন্স কথাটা ব্যবহার করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। শুভজিৎ, একদমই। আমরা এই ব্রেকিং দেওয়ার পর, মানে এই খবর দর্শকদের সামনে একদম ব্যাক টু ব্যাক দেওয়ার পর, আমরা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া নিয়েছিলাম। বিজেপি নেতা শঙ্কর ঘোষ তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি এক প্রকার স্বাগত জানিয়েছেন এই আপডেটগুলো। একবার শুনুন তিনি কি বলেছিলেন তখন। প্রত্যেকটি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। প্রথম কথা, যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে ভোট লুট করার ব্যবস্থা এই রাজ্যে বিগত দিনে মানুষ দেখেছে, সেই রাজ্যে নির্বাচন সংগঠিত করতে গেলে কি কি করা দরকার এই ব্যাপারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার নির্দিষ্ট পর্যবেক্ষণ রয়েছে বলেই আমি মনে করি। তৃণমূল কংগ্রেসের অধীনস্থ বা তাদের সাথে যুক্ত কর্মচারীদেরকে দিয়ে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিভ্রান্তি তৈরি করা, বিভিন্ন ফেক এন্ট্রি ইত্যাদি করবার প্রচেষ্টা, এই সব কিছু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হচ্ছে। বলে বুঝতেই পারছেন এই এসআইআর আবহে নির্বাচন কমিশনের তরফ থেকে যে কড়া বার্তাগুলো এসেছে, এক, বিএলওদের প্রভাবিত করা যাবে না, কোনো রাজনৈতিক দল করতে পারবে না। শুধু তাই নয়, ডিজিপি পুলিশ কমিশনারকে চিঠি,
আরও আপডেট আছে। সেই আপডেটকে আমি এক কথায় বলতে পারি যে স্পেশাল 12, তার কারণ রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, এবং সুব্রত গুপ্তর নেতৃত্বে 12 জেলায় যাবে নির্বাচন কমিশনের স্পেশাল টিম। বাংলা এসআইআর নিয়ে এক প্রকার কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। এসআইআর এর কাজ দেখতে এ রাজ্যে আসছে কমিশনের স্পেশাল 12, মানে সুব্রত গুপ্ত বিশেষ পর্যবেক্ষক তিনি আসছেন। কেন স্পেশাল 12 বলছি, তার নেতৃত্বে 12 জেলায় কমিশনের স্পেশাল টিম যাবে। এসআইআর এর কাজ কতটা কিভাবে হচ্ছে, কতটা স্বচ্ছভাবে হচ্ছে, সেটা তাঁরা খতিয়ে দেখবেন এই সুব্রত গুপ্ত, যিনি স্পেশাল অবজারভার, তাঁর নেতৃত্বে। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট এই একই বিষয়, আবাসনে বুথ নিয়ে তৃণমূল একটা আপত্তি জানিয়েছিল। সেই আপত্তি এক প্রকার কমিশন উড়িয়ে দিয়েছে। তারা তাদের অবস্থানে অনড়। সিইওকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এবং সেখানে স্পষ্টত উল্লেখিত যে অবিলম্বে আবাসন বহুতলে নতুন ভোট কেন্দ্রের জন্য জায়গা চিহ্নিত করতে হবে। এটা নির্দেশ আকারে এসেছে। কিন্তু সিইও অফিসের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সিইও দপ্তরে স্থানান্তরের নির্দেশ। শুধু তাই নয়, নতুন অফিসের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সূত্রের খবর, সিইও দপ্তর স্থানান্তরিত হচ্ছে শিপিং কর্পোরেশনের ভবনে। এ রাজ্যে এসআইআর নিয়ে এক প্রকার হইচই চলছে। কি হয় এমন একটা আবহ, একটা সাসপেন্স। কি হয়, কার কার নাম বাদ যায়, কত নাম তালিকায় থাকে। এখনো পর্যন্ত 27,71,000 জনের খোঁজ নেই। কমিশনের হিসেব যেটা বলছে, এর মধ্যে 15,53,000 মৃত ভোটার খুঁজে পাওয়া যায়নি। 2,61,000 লোককে স্থানান্তরিত, তাদের সংখ্যা এখনো পর্যন্ত 8,88,000। বা যারা ধরুন ডুপ্লিকেট বা ডাবল এন্ট্রি করেছেন বা এমন কোনো সেখানে হিস্ট্রি রয়েছে, সেই সংখ্যাটা 58,164। আরও গুরুত্বপূর্ণ আপডেট, খসড়ায় নয়, এই নামগুলো আলাদা আলাদা তালিকা বের করবে কমিশন। এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি 6,73,00,000 এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। তবে এত কিছুর মধ্যে এসআইআর নিয়ে এত কিছু বললাম, এসআইআর আবহে কী কী ঘটছে, কিন্তু ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু এই খুনের ঘটনা কমছে না। এই ভোটমুখী বাংলায় আবারও তৃণমূল কর্মী খুন হয়েছেন, এবার মুর্শিদাবাদের বহরমপুরে। অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা খুন করে। নিহত তৃণমূল কর্মীর নাম জানা যাচ্ছে হায়াতুল্লাহ শেখ। আমি এই বিষয়ে একটু ডিটেল জানবো। এখনো পর্যন্ত যেটুকু জেনেছি আপনাদের জানালাম। আমার সহকর্মী কৌশিক রয়েছেন। কৌশিক, কি জানা যাচ্ছে এই খুনের ঘটনা সম্বন্ধে? এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে হলে তার পরিচয় কি, ডিটেল বলো। দেখো, এই হায়াতুল্লাহ শেখ যখন গ্রামে বসেছিল সেই সময় কিন্তু কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় এবং তাকে চাকু মারে বলে অভিযোগ, এবং ঘটনায় গুরুতর জখম হয়। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারা মৃত বলে জানান। তবে যেটা অভিযোগ, যে এই কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছে। মূলত যিনি খুন হয়েছেন তিনি হচ্ছেন গিয়ে বহরমপুর যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতি, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির যিনি চেয়ারম্যান, তার শ্যালক হয় সম্পর্কে, এবং তিনি তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। এবং যেটা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের দাবি, যে এলাকায় তৃণমূল করতো তার শ্যালক, এবং কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা দীর্ঘদিন থেকে শত্রু, এই রাজনৈতিক কারণে কিন্তু তাকে খুন করা হয়েছে বলে এমনটাই অভিযোগ। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক। দীর্ঘদিন থেকে এদের সঙ্গে একটা মতানৈক্য আছে, তো যা হোক ওখানে রাত্রে ও ছিল, এরা সবাই একসঙ্গে গিয়ে কিভাবে এদেরকে পেটে ছুরি মেরেছে। বিস্তারিত বিষয়টা আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। কংগ্রেসের লোক সবাই, হ্যাঁ কংগ্রেস রাজনৈতিক কারণে কি খুন বলে মনে হচ্ছে না? মানে এই রাজনীতি তো করে ওরা, কংগ্রেসের লোকেরা, আমরা টিএমসির লোক, যার ফলে একটু তো মতানৈক্য ছিলই, আছেই আর কি। উনি কি করতেন? আপনার শ্যালক নাকি? আমার শালা হচ্ছে, টুকটাক ব্যবসা বাণিজ্য করে। বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন রাজ্য মেনে নিল। কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির যে খতিয়ান, সেই খতিয়ান আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। 5 ডিসেম্বরের মধ্যে পোর্টালে জেলা ধরে ধরে খতিয়ান আপলোড করতে হবে। খতিয়ান তুলতে সব জেলা শাসককে নির্দেশ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। কিন্তু কেন্দ্রের নতুন ওয়াকফ আইন মেনে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্যের ওয়াকফ সম্পত্তির তথ্য সেন্ট্রাল পোর্টালে তোলার নির্দেশ দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
তাতে বলা হয়েছে বাংলায় ৮২,০০০-এরও বেশি ওয়াকফ সম্পত্তি, ৮,০০০ ওয়াকফ এস্টেট। ৫ই ডিসেম্বরের মধ্যে পোর্টালে জেলা ধরে ধরে খতিয়ান আপলোড করতে হবে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এ রাজ্যে ছিল প্রবল বিক্ষোভ। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় টানা আন্দোলনে নেমেছিলেন বহু মানুষ। প্রতিবাদে নামে তৃণমূলও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি থাকতে রাজ্যে ওয়াকফ আইন চালু হবে না, কিন্তু বিরোধিতা করেও শেষ পর্যন্ত নতুন ওয়াকফ আইন রাজ্য মানল। ওয়াকফ আইন নিয়ে তৃণমূলকে বিঁধলেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। মমতা ব্যানার্জিকে মুসলমানদের কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছে। একবার সাপের মুখে চুমু দেবে, একবার ব্যাঙের মুখে চুমু দেবে। উনি কি করতে চাইছেন সেটা বাংলার মুসলমানদের কাছে এটা খুললাম করুক। তৃণমূলের অবস্থান নিয়ে পুরনো সেই সেটিং তত্ত্বের কথা অধীর রঞ্জন চৌধুরীর মুখে। যেমন ওয়াকফ তেমন ইসায়াত দেখাবে, ফুসফুস করবে, সব মারবে, কারণ তাদের দিদির লাভ, মোদির লাভ। আর বিজেপি বলছে তৃণমূলের ঢোক গেলার কথা। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। যদিও ফিরহাদ হাকিম অবশ্য যুক্তি দিচ্ছেন তথ্য আপলোড হলে স্বচ্ছতা বজায় থাকবে। আলো নিভিয়ে সবাইকে বার করে দিয়ে ওয়াকফ বিল পাস করেছে, ওটার বিরুদ্ধে আজও আছে, কিন্তু নথিবদ্ধ আমার সরকারি, আমি এই ট্রান্সপারেন্সি, আমার কর্পোরেশনে কত জমি আছে ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে? তাতে বরং ভালো যে গভর্নমেন্ট সেক্টরের যে জমিটা সেটা এনমার্ক হয়ে থাকবে যে আমার এটা গভর্নমেন্টের জমি। যে কেউ গেল ওয়েবসাইটে দেখলো যে এটা পাবে, এটা ওয়াকফের জমি, এটা কর্পোরেশনের জমি, ভালো তো, ট্রান্সপারেন্সি তো সবসময় ভালো। শুধু দ্বিচারিতার অভিযোগ নয়, নওশাদ সিদ্দিকীর দাবি ২৬-এর বিধানসভা ভোটের আগে কথা দিয়েও তৃণমূলের কথা না রাখা মনে রাখবেন সংখ্যালঘুরা। মমতা ব্যানার্জির দ্বিচারিতা পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের মানুষকে ভাবতে হবে যে কি লেভেলে দ্বিচারিতা করছে। সরাসরি বিজেপির যে ইস্যুগুলোতে সমর্থন না করলেও ঘুরিয়ে সমর্থন করছে। ওয়াকফ জল তাই নিরস তথ্যে আটকাচ্ছে না, বরং গড়াতে পারে বহুদূরে। বছর ঘুরলেই বাংলা বিধানসভা নির্বাচন, তার আগে ফের বঙ্গের রাজনীতিতে ওয়াকফ নিয়ে জোর তরজা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লোকায়ুক্ত কমিটি এবং মানবাধিকার কমিশনের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সোমবার এই দুটি বৈঠকই ডাকা হয়েছে। এই দুটি বৈঠকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ডাকা হয়েছে। বৈঠকের পৌরোহিত্য করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বিকেল 4টায় লোকায়ুক্ত কমিটির বৈঠক হবে এবং তার 15 মিনিট পর মানবাধিকার কমিশনের বৈঠক হবে বলে চিঠিতে উল্লেখিত রয়েছে। আমি আমার সহকর্মী দীক্ষার সঙ্গে বিষয়টি কথা বলবো। দীক্ষা ভুঁইয়া আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীক্ষা, এই দুটো বৈঠকেই বিরোধী দলনেতাকে ডাকা হয়েছে, এটা নিঃসন্দেহে এই মুহূর্তে তিনি আসেন কিনা এবং সেই বিষয়টা নিয়ে একটা নজর রয়েছে। আর কি জানা যাচ্ছে বৈঠক সম্বন্ধে এখনো পর্যন্ত? দেখো, গত দীর্ঘ 4 বছর ধরে এরকম বৈঠক এখনো পর্যন্ত যেটা ডাকা হয়েছে বলে অনেকেই প্রশ্ন মনে করতে পারছেন না। তবে আগামী 1 ডিসেম্বর সোমবার দিনে বিকেল 4টায় দুটি বৈঠক একসঙ্গে ডাকা হয়েছে। 15 মিনিটের ব্যবধানে, একটা লোকায়ুক্ত কমিশনে, একটা লোকায়ুক্তের, আর একটা হচ্ছে আদালতের, একটা হচ্ছে মানবাধিকার কমিশনে। এবং দুটোতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রীতিমতন চিঠি দিয়ে আমন্ত্রণ করা হয়েছে এবং সেই বৈঠক হবে 14 তলা অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরে সেখানে। কিন্তু আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, অবশ্যই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বৈঠক, বিশেষ করে লোকায়ুক্ত বৈঠক যেটা এবং মানবাধিকার কমিশন, সেখানে সাধারণত কারো বিরুদ্ধে কারাপশন বা কোনো অভিযোগ থাকলে সেই সমস্ত পর্যালোচনা এই সমস্ত বৈঠক হয়ে থাকে। মানবাধিকার কমিশনেও আমরা জানি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আলোচিত হয়ে থাকে এবং সেখানে কমিশনে পুরো ভূমিকা, কমিশনে কারা কারা থাকবেন না থাকবেন, পরবর্তী মানবাধিকার কমিশন গঠন প্রক্রিয়া, পুরো ব্যাপারটাই থাকে। কিন্তু এখানে বিরোধী দলনেতা আমরা যেটা জানতে পারছি, আমন্ত্রণ পেলেও তিনি যাবেন না বলেই এখনো পর্যন্ত সেই বিষয়টি আমরা জানতে পারছি। ধন্যবাদ দীক্ষা। এসআইআর আবহে আবারও জালে অনুপ্রবেশকারী। বাংলাদেশে ফেরার সময় 12 জন অনুপ্রবেশকারী, তাদের সঙ্গে 1 জন দালালকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদে ইসলামপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করে পুলিশ। গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন নৈহাটিতে। 7টি বাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। দেরিতে আসার অভিযোগে দমকল কর্মীদের ঘিরে ধরে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান। নৈহাটি গরুরফাড়ি স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা এটি। দেখুন, দাউ দাউ করে আগুন জ্বলছিল। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ যায়। দমকল কর্মীরা নাকি দেরি করে আসেন, স্থানীয় মানুষজন তেমন অভিযোগ করেন। ফলে ব্যাপক আকার ধারণ করে আগুন। 7টি বাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। দাউ দাউ করে সে আগুন জ্বলছে, আপনারা সেই ছবি দেখছেন। 7টি বাড়ি আজ ভস্মীভূত হয়ে যায়। গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে প্রথমে আগুন লাগে, তারপর সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কিন্তু এলাকাবাসীর অভিযোগ দমকল কর্মীরা দেরি করে আসেন।